তো আমরা শুরু করতে যাচ্ছি সেন্টেন্স নিয়ে। আমরা দেখেন দুটো পার্সপেক্টিভ থেকে, দুইটা কনসেপ্ট থেকে আমরা সেন্টেন্স নিয়ে একটু আলোচনা করতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস, ইউ নো, রাইট? আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সেস, রাইট? এখন হাউ মেনি ক্লাসিফিকেশন অফ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, রাইট? We know there are three classification of sentence according to the structure, such as simple sentence, complex sentence, and compound sentence, right? কিন্তু আমরা যেহেতু আজকে ভিডিওটা শুরু করছি একদম প্রথম থেকে, যে কারণে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আলোচনা করব না। এই অংশ নিয়ে আমরা আলোচনা করব নেক্সট কোনো এপিসোডে, যখন আমরা ট্রান্সফরমেশন শিখতে যাব। ইংলিশের খুবই একটা ভাইটাল একটা গ্রামেটিক্যাল পয়েন্ট এটা। তখন আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেন্টেন্সের অর্থ অনুযায়ী যে সেন্টেন্স 5 প্রকার হয়, অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস, রাইট? এই 5 প্রকার সেন্টেন্স নিয়ে আমরা আজকে কথা বলবো। তো যার দরুন আমরা বোর্ড থেকে এটা মুছে দিচ্ছি, যেহেতু আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা আজকে করব না। এটা মুছে দিচ্ছি। আলোচনা করব অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস। দেখেন, সেন্টেন্স কত প্রকার যদি জিজ্ঞেস করি, সব স্টুডেন্ট বলতে পারবে অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটিভ। 5 প্রকার নাম আমাদের সবার মুখস্থ আছে। তারপরেও আপনি যখন পরীক্ষায় বসেন, তখন ইংরেজিতে যদি বানিয়ে বানিয়ে কোনো প্যারাগ্রাফ অথবা কোনো এসে লিখতে যান, এই সেন্টেন্স মেকিংয়েই কিন্তু আপনি ভুল করেন। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস? কারণ একটা আছে, কারণ এই সেন্টেন্সটাই সঠিক মেকিংটা আমাদের জানা নেই। আজকে আমরা চেষ্টা করব আজকের একটা ক্লাসে এই জায়গায় একটা ক্লিয়ার কনসেপ্টেশন পেতে, এই জায়গা থেকে, রাইট? ওকে, দেখি আমরা একটু অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা যদি ইচ্ছা করি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আমি সংক্ষেপে লিখছি, একটা হচ্ছে নেগেটিভ, রাইট? এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা তো আমি জানি বর্ণনামূলক বাক্য, সহজ, সরল, স্বাভাবিক, পানির মতো একটা বাক্য হবে। কোনো প্রশ্ন থাকবে না, কোনো উপদেশ থাকবে না, কোনো আদেশ থাকবে না, কোনো নিষেধ থাকবে না, কোনো বিস্ময় থাকবে না, রাইট? সহজ, সরল, স্বাভাবিক, পানির মতো একটা বাক্য হবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? এখন ইংলিশে আপনি যখন লিখতে যাবেন, তখন এই স্ট্রাকচারটা কেমন হবে একটু দেখে নিই। সাবজেক্ট থাকবে শুরুতে, তারপর একটা ভার্ব, তারপর অবজেক্ট, বাকি অংশ মনে রাখতে হবে সবার শেষে ফুল স্টপ। নেগেটিভ সেন্টেন্সে সামান্য একটু পার্থক্য দেখি আমরা একটু। সাবজেক্ট AXV মানে অক্সিলারি ভার্ব, রাইট? অক্সিলারি ভার্বের উপর একটা নট, তারপর বাকি অংশটা আগের মতোই, ভার্ব, সবার শেষে ফুল স্টপ, রাইট? তাহলে একটু মুখস্থ করতে, আপনি যখন পরীক্ষায় যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো বাক্য লিখছেন, তখন আপনি সেটা যদি হাবোধক হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে যেন স্ট্রাকচারটা ঠিক থাকে। যদি না বর্ধক হয়, তাহলে যেন স্ট্রাকচার ঠিক থাকে। এটা আমাদের খুব বেশি একটা বড় বিষয় না। বেশিরভাগ স্টুডেন্ট যেখানে ভুল করে, সেই জায়গাটার নাম হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কারণ এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা 3 ফরম্যাটে দেখাতে পারি। যেমন একটা ফরম্যাট যদি আমি এখানে লিখি, WH কোশ্চেন, এখানে আমি একটু মোশন চিহ্ন দিয়ে লিখলাম অক্সিলারি ভার্ব, তারপরে যাবে একটা সাবজেক্ট, তারপর একটা MV মানে মেইন ভার্ব যেটা, তারপরে বাকি অংশটা সবার শেষে ইন্ট্রোগেটিভ সাইন, রাইট? আরেকটা আমি লিখতে পারি, সেটা হচ্ছে WH কোশ্চেন, এরপর একটা নাউন অথবা অবজেক্ট যেটাই বললেন, এরপরে অক্সিলারি ভার্বটা AXV, এরপরে সাবজেক্টটা, এরপরে M.V মেইন ভার্ব এবং সবার শেষে ইন্ট্রোগেটিভ সাইন, রাইট? আরেকটা কনসেপ্ট নিয়ে আমরা কথা বলবো, একটু একটু পরে বলছি। যেমন দেখেন, আমি যদি এই দুটোর একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, এরকম যদি একটা সেন্টেন্স লিখি, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার WH কোশ্চেন, আর অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, গোয়িং মেইন ভার্ব, রাইট? হোয়ার আর ইউ গোয়িং, রাইট? দেখেন, এই একটা কনসেপ্টেশন আছে। আর একটা ভাবে আমরা একটু লিখতে পারি, সেটা হচ্ছে, যেমন দেখেন, যদি আমরা এরকম কোনো সেন্টেন্স লিখি যে তুমি কোন কলমটি চাও, তুমি কতটুকু দুধ পান করো, সামথিং সামথিং সামথিং, রাইট? ওকে, সেক্ষেত্রে দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও, হুইচ
পেন নাউন, ডু অক্সিলারি ভার্ব, ইউ সাবজেক্ট, ওয়ান্ট মেইন ভার্ব, রাইট? মনে রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে বলেছিলাম খাতা কলম সাথে রাখতে হবে, আদারওয়াইজ একটা ভিডিওতে কিছুই হবে না, রাইট? ওকে, আর একটা ফরম্যাটে আমরা একটু লিখতে পারি। যেমন আমরা যদি একটা সেন্টেন্স লিখি এরকম, ডাজ হি গো, সে কি যায়, রাইট? এই সেন্টেন্সটা আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে লিখতে পারি, হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়, রাইট? এখন একটা শব্দের সঙ্গে আপনারা হয়তো পরিচিত আছেন, সেটা হচ্ছে ইন্ট্রোনেগেটিভ। সেটা হচ্ছে আমি প্রশ্ন করব কিন্তু আমার কথার ভিতরে নেতিবাচকতা থাকবে। যেমন একটু দেখে নিই, সেক্ষেত্রে কেমন, সেটা হচ্ছে সাবজেক্টের আগে যে অক্সিলারি ভার্বটা থাকবে তার আগে একটা এন অ্যাপোস্ট্রফি টি, জাস্ট সিম্পল। বোঝা গেল ব্যাপারটা? ওকে, রাইট? দ্যাট মিনস আমরা তিনটা ফরম্যাটে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা শিখতে পারি। এই ফরম্যাটে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের যাবতীয় সেন্টেন্সগুলো মেক করব, তাহলে ইনশাল্লাহ আমাদের আর ভুল হবে না, রাইট? তাহলে দুটো গেল। 3 নম্বর পয়েন্টে আমরা যদি চলে যাই, ইম্পারেটিভ সেন্টেন্স। এটা খুব সহজ হবে। আদেশ উপদেশ নিষেধমূলক বাক্য। ভাইয়া, আদেশ উপদেশ নিষেধমূলক বাক্য আমি বুঝতে পারলাম, বাংলায় বললে বোঝা যায়, ইংরেজিতে? সেক্ষেত্রে খুব সহজ একটা ব্যাপার দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্স ইংলিশে চেনার সবচাইতে ভালো উপায় হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স ইংরেজিতে না হয় শুরু থাকবে ভার্ব দিয়ে, অথবা নইলে শুরু থাকবে লেট দিয়ে, এবং সবার শেষে ফুল স্টপ, রাইট? যেমন একটু দেখে আসি, একটা এক্সাম্পল দেখি। আদেশ উপদেশ নিষেধমূলক, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, শাট ডাউন, বন্ধ করে দাও, সামথিং সামথিং সামথিং। লেট দিয়ে, লেট মি চেক, আমাকে দেখতে দাও, লেট হিম গো, তাকে যেতে দাও, রাইট? রাইট, ওকে। এভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যগুলো মেক করতে পারি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনারা যখন ন্যারেশন করতে যান তখন সেন্টেন্স পরিবর্তন করতে হয়। রিপোর্টেড স্পিচের মধ্যে সমস্ত প্রকার সেন্টেন্স পরিবর্তন করে অ্যাসার্টিভ করতে হয়। তখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলো চিনি না, কারণ দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সেও সবার শেষে ফুল স্টপ থাকে, আবার ইম্পারেটিভ সেন্টেন্সেও সবার শেষে ফুল স্টপ থাকে। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস? হোয়াটস দ্য ডিফারেন্ট বিটুইন দিস? যেমন দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ হোক, এখানে কিন্তু একটা সাবজেক্ট থাকছে, রাইট? কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স সবচেয়ে সহজ, শুরু হবে ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে, এবং সবার শেষে ফুল স্টপ, রাইট? দেখেন, তাহলে তিনটার মধ্যে আপনি ডিফারেন্স খুঁজে পাওয়ার চেষ্টা করুন। আগে বলেছি খাতা কলম সাথে থাকতে হবে এবং লিখতে হবে, যাতে এটা আপনার গেঁথে যায় মাথায়, রাইট? এবার দেখেন, আরেকটা কথা বলবো আমি কিছুক্ষণ পরে, অপটেটিভ সেন্টেন্স আপনি কিভাবে বুঝবেন? অপটেটিভ সেন্টেন্স, মজার ব্যাপার হলো এই অপটেটিভ সেন্টেন্সেরও সবার শেষে ফুল স্টপ থাকে। তাহলে আমি চিনতে পারবো কিভাবে অ্যাসার্টিভ ইম্পারেটিভ থেকে অপটেটিভকে আলাদা করব কিভাবে? সেক্ষেত্রে একটা সুন্দর কথা বলছি, দেখেন, বোঝার সবচাইতে একটা ম্যাজিক একটা ওয়ে আছে। সেটা হচ্ছে একটা সূত্র মুখস্থ করতে পারেন আপনারা ম্যাথের মতো, মে প্লাস অ্যাসার্টিভ সমান অপটেটিভ, রাইট? ভাইয়া বুঝলাম না, মে প্লাস অ্যাসার্টিভ সমান অপটেটিভ মানে কি? যেমন দেখেন, একটা সেন্টেন্স লেখার চেষ্টা করছি আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, মে বাংলাদেশ লিভ লং, অর্থ কি? বাংলাদেশ চিরজীবী হোক। ইচ্ছা হবে প্রার্থনামূলক বাক্য, রাইট? এবার দেখেন, আপনি যদি মেয়েটাকে আলাদা করেন তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ায়? বাংলাদেশ সাবজেক্ট, লিভ ভার্ব, রাইট? দ্যাট মিনস এই অংশটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু যার আগে আপনি জুড়ে দিলেন কি? শুধুমাত্র একটা মেয়ে। সেন্টেন্সের নাম চেঞ্জ হয়ে গেল। কোন সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। এখন সবচাইতে সহজ যে সেন্টেন্সটা চেনা সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা চিহ্ন দেখেই চেনা যায়, থাকবেই একটা চিহ্ন। গভীর আনন্দ, গভীর বেদনা, গভীর বিস্ময়, কিছু শব্দের সঙ্গে আপনারা পরিচিত আছেন, হুররা, এলাস, এই ধরনের শব্দ থাকতে পারে। সবচেয়ে মজার ব্যাপার, সেন্টেন্সের চিহ্ন দেখে আপনি, আমার একটা মজার গল্প আছে, স্টুডেন্ট একসময় বলতে, স্যার এটা রস পড়া চিহ্ন।
মানে খেজুর গাছের যে রস পড়ে সেটার একটা চিহ্ন, রাইট? এই চিহ্ন দেখে আপনারা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা বুঝতে পারেন। তো এভাবে আমরা 5টা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স খোঁজার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। যদি আপনি সেন্টেন্স মেক করতে পারেন ভালো, তাহলে আপনি রাইটিংয়ে ভালো করবেন। আর যদি সেন্টেন্স মেক না করতে পারেন, সেক্ষেত্রে আপনি গ্রামারে ভালো করবেন। একটা দিকে না একটা দিকে আপনার বেনিফিট অবশ্যই আছে। কারণ দেখেন, আপনি যখন ন্যারেশন করতে পারেন, আবারও ন্যারেশন এক্সাম্পলটা টেনে নিয়ে আসছি, যখন ন্যারেশন করতে যাবেন তখন কিন্তু একটা কথা আছে, রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স রাখা যাবে না, কোনো অবজেক্টিভ সেন্টেন্স রাখা যাবে না, কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স রাখা যাবে না, রাইট? সমস্ত প্রকার সেন্টেন্সকে পরিবর্তন করে আপনাকে কী করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। দ্যাট মিনস ওই সময় এই সেন্টেন্স চেনারা মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? দ্যাটস ওয়াই আপনাকে যেটা করতে হবে, এই 5টা সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স খোঁজার চেষ্টা করতে হবে এবং একটা সেন্টেন্স দেখেই আপনাকে বলে দিতে হবে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, এটা তো অবজেক্টিভ সেন্টেন্স, রাইট? এবার দেখেন, আমি একটু মানে জাস্ট এ ভিউ, এক নজরে আমি একটু বলার চেষ্টা করছি। তাহলে অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এখন এই 5 প্রকার নামের সঙ্গে মুখস্থ রাখলে কিন্তু সেন্টেন্স আমি পারি, ব্যাপারটা এমন না। আমাকে বুঝতে হবে, বোঝার জন্য যেটা করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স সবার শেষে ফুল স্টপ। অ্যাসার্টিভের 2টা ভাগ, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভের শুরুতেও সাবজেক্ট থাকে, নেগেটিভের শুরুতেও সাবজেক্ট থাকে। পার্থক্যটা কোথায়? শুধুমাত্র এই অক্সিলারি ভার্বের পর একটা নট লাগবে, এই জায়গাটায় পার্থক্য। যখন আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ ঠিক আছে, ইন্টারোগেটিভ শুরু হয় কীভাবে? ডাব্লিউএস কোশ্চেন দিয়ে অথবা অক্সিলারি ভার্ব, এখান থেকেও শুরু হতে পারে, এখান থেকেও শুরু হতে পারে। যেমন একটা এক্সাম্পল দেখছি, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আমি এখান থেকে শুরু করতে পারি, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? আবার এখান থেকে শুরু করতে, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, রাইট? ওকে। আবার আপনি যদি অবজেক্ট দিয়ে কোশ্চেন করতে চান, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও? হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট, তুমি কতটুকু দুধ চাও? সামথিং সামথিং সামথিং, রাইট? ইন্ট্রো নেগেটিভের একটা ব্যাপার দেখলাম, একটু ভালো করে বুঝে নেবেন। শুধুমাত্র অক্সিলারি ভার্বটাতে এমনিতেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের সবসময় সাবজেক্ট আগে থাকে, শুধু একটা নট লাগবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স সবচেয়ে সহজ, ভার্ব দিয়ে অথবা লেট দিয়ে বাক্য শুরু হবে, সবার শেষে ফুল স্টপ। এক্সাম্পল দিয়েছি, যদি মনে না থাকে আবার ভিডিও পজ করে আগে দেখে নেবেন। আর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, মে প্লাস অ্যাসার্টিভ সমান অবজেক্টিভ। এইখানে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া সব ধরনের সেন্টেন্সে তো শুরুতে মে নাও থাকতে পারে। হ্যাঁ, না থাকতে পারে। সেক্ষেত্রে আরও একটা কারণ আছে, সেটা অন্য কোনো ভিডিওতে বলার চেষ্টা করব। সেটা যেমন দেখেন, মে বাংলাদেশ লিভ লং, বাংলাদেশ চিরজীবী হোক, এই সেন্টেন্সটা আমি অন্যভাবে লিখতে পারি। কেমন? যদি আমি লিখি লং লিভ বাংলাদেশ, বাংলাদেশও চিরজীবী হোক, সেক্ষেত্রেও কিন্তু এখানে একটা মে থাকে, উজ্জ্বল থাকে। কেন থাকে, কীভাবে হয়, কী জন্য হয়, এ বিষয়ে নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আগে বলেছি, চিহ্ন দেখে বোঝা যায়, বাক্যের প্রথম শব্দের পরে থাকবে অথবা বাক্যের সবার শেষে থাকবে, চিহ্ন দেখে বুঝতে পারবেন যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো সেন্টেন্সের জন্য শুধুমাত্র এই অংশটুকু যদি খুব গভীরভাবে আয়ত্ত করা যায়, তাহলে সেন্টেন্স মেকিংয়েও আপনার আর কখনো ভুল হবে না, বা আপনি সেন্টেন্স চিনতেও পারবেন। গ্রামেটিক্যাল ফরম্যাটে যেদিকেই আগান আপনি, সেদিকে আপনার কিন্তু ব্যাপারটা খুব। এখন আপনার কেউ কেউ হয়তো প্রশ্ন করবে যে ভাইয়া ছোট্ট একটা বিষয় নিয়ে আপনি এতক্ষণ কথা বলছেন, তাদের জন্য বলছি, আপনার জন্য হয়তো ব্যাপারটা ইজি, কিন্তু আরেকজনের জন্য হয়তো কঠিন। যার জন্য কঠিন তিনি দেখে নেবেন, আর যার জন্য ইজি তিনিও পারলে একটু দেখে নেবেন, কারণ আপনার অ্যাডভান্স যে গ্রামেটিক্যাল ওয়ে আছে, অথবা আপনি যখন স্পিকিং ইংলিশের দিকে যাবেন, তখনও আপনার ব্যাপারটা খুব বেশি হেল্পফুল হবে, রাইট? তো ডিয়ার ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই থাকছে। দেখা হবে আগামী ক্লাসে। কোন টপিকস নিয়ে বলবো সেটা হচ্ছে আপনাদের উপরে ভিত্তি করে, যেহেতু শুরু থেকে শুরু করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে আমাদের সাথেই থাকো। বাই বাই।